মধ্যে একজন জনাব ফিদা এম কামাল, যিনি এই অ্যাটর্নি জেনারেল অফিসের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন পূর্ববর্তী। আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এমপি, তিনি এসেছিলেন। আমাদের এই সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান এমপি, তিনি আমাদের এখানে এসেছিলেন। আমাদের তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব আব্দুল জব্বার ভুইয়া, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন জনাব আসাদুর রৌফ এবং ব্যারিস্টার অনিকার হক, তারা ছিলেন। এছাড়া সুপ্রিম কোর্টের অত্যন্ত সুপরিচিত আইনজীবীদের মধ্যে জনাব গাজী কামরুল ইসলাম সজল, গাজী তহিদুর রহমান, আবদুল্লাহ আল মাহমুদ, মাহবুর রহমান খান সহ, আবেদ রাজা সহ অনেক সিনিয়র আইনজীবী, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা সহ তারা এসেছিলেন। বলতে পারেন অনেকটা স্বতঃস্ফূর্তভাবে, এবং আমি তাদের সহযোগিতার জন্যে, এখন আদালত বন্ধ তা সত্ত্বেও আমার এই দায়িত্ব পালনের শুরুতেই সিনিয়র আইনজীবীদের দিক নির্দেশনা, তাদের সহযোগিতা চাওয়ার জন্যে আমি বিগত 3 দিনে আমাদের অধিকাংশ সিনিয়র আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলেছি, এবং তারা জানিয়েছেন যে তারা অত্যন্ত এই নিয়োগে খুশি হয়েছেন। আমি তাদের সহযোগিতা চেয়েছি, তারা প্রত্যেকেই বলেছেন যে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে তারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। একটা কথা বলে রাখি, আসলে এই প্রফেশনটা একটা গুরু শিষ্যর পেশা। সিনিয়ররা আমাদের কাছে মাথার তাজ বলে আমরা পরিচিত। আমরাও একজন সিনিয়রের সঙ্গে থেকেই আজকে নিজেদেরকে যতটুকু সম্ভব সমৃদ্ধ করেছি। এইসব সিনিয়র যারা নিয়মিত আদালতে মামলা পরিচালনা করেন, যারা আইনজীবীদের মধ্যে স্টেক হোল্ড করেন, আমি তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছি দলমত নির্বিশেষে। আমি যেমন আমাদের মিস্টার প্রবীণ নিয়োগী সিনিয়র অ্যাডভোকেট জনাব কামরুল হক সিদ্দিকীর সঙ্গে কথা বলেছি, জনাব সালাউদ্দিন দোলন, আহসানুল করিম, ব্যারিস্টার শিশুর মনির, এহসান সিদ্দিকী, ইমরান সিদ্দিকী। আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন পার্লামেন্টে ব্যস্ততার কারণে আজকে আসতে পারেননি, এবং আজকে যেহেতু আদালত বন্ধ, তারা প্রত্যেকে বলেছেন যে তারা আসবেন। কেউ বাইরে আছেন, দেশের বাইরে। তারা আমার সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন, তাদের কথাটা আমি বলি, এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই অফিসটাকে অর্থবহ করতে গেলে আসলে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। ব্যক্তিগত জীবনে আমি নিজে সাংবাদিকতা করেছি, আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি, কিন্তু একই সঙ্গে অপতথ্য, এআই তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয় সে ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আমি জানি একজন সাংবাদিকের পেশা, তার দায়িত্ব পালনটা কত বড় চ্যালেঞ্জিং। আমি একথা সম্মুখভাবে জানি যে এখন বাংলাদেশের পাঠক কিংবা দর্শক, তাদের প্রত্যেকের অ্যাটেনশন থাকে আদালতে কি হচ্ছে। সুতরাং আদালত হচ্ছে বাংলাদেশের পাঠক সমাজের কাছে, দর্শকের কাছে আদালতের যে কোনো খবর, এটা কিন্তু তাদের একটা বিশেষ আগ্রহের জায়গা। ইতিপূর্বে জনাব মাসুদ এখানে আছেন। আমি দায়িত্ব কিংবা আমাকে নিয়োগের পরেই তিনি আমাকে একটা ইন্টারভিউ দিয়ে একটা বিষয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে সাংবাদিকরা ইতিপূর্বে বিভিন্ন আদালতে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করার মাধ্যমে যে সুবিধাটা পেতেন, সেটা একটু কিছুটা সংকুচিত হয়েছে। আমি এই বিষয়টি সেদিনও ওনাকে বলেছিলাম। আমি এখনও মনে করি যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, এবং ওনার ভালো কাজেরও কিন্তু ইতিমধ্যেই উনি সাক্ষ্য রেখেছেন। আপিল বিভাগে ব্যাপক সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এই ব্যাপক মামলা সংখ্যক নিষ্পত্তির বিষয়টি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে যদি আপনাদের এই সুপ্রিম কোর্টের আপনারা যদি আরও তথ্য পেতেন, তাহলে এটাকেই কিন্তু অনেক হাইলাইট করে নিউজ করতে পারতেন। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আমার আনুষ্ঠানিকভাবে এখনও কথা হয়নি। আমি নিশ্চিত আপনাদের এই কনসার্নটি, যেটা আমি ইতিমধ্যে অবহিত, সেটা আমি তার কাছে উল্লেখ করব, এবং আমি মনে করি তিনি এটা অত্যন্ত যৌক্তিকভাবে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। আর আমার আজকের এই দায়িত্ব পালনে আমাদের ল অফিসারদের সঙ্গে আমরা অনানুষ্ঠানিক হয়ে বসেছি। একটা কথা আপনাদেরকে বলতেই হয় যে আমি এমন একটা সময় দায়িত্ব পালন করছি যখন বাংলাদেশে একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবং নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তো আদালত কেন্দ্রিক আমাদের কার্যক্রমের উপরেও বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে সহায়তা করবে।
সুতরাং আমাদেরও কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এই প্রত্যাশা পূরণের জন্য আমি কোনো সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী না, কারণ আমি জানি যে অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করতে গেলে সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। বিশেষ করে রাষ্ট্রের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, যারা সংক্ষুব্ধ হবেন ব্যক্তিগতভাবে, তারা নানা রকম অপতথ্য মিথ্যা তথ্য প্রচার করবে। কিন্তু যে কথাটি আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিচারপ্রার্থী মানুষজনকে, যে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ সততার ভিত্তিতে, আমাদের কার্যক্রম হবে আমাদের পেশাদারিত্বের ভিত্তিতে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, এবং মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের এই অফিস সর্বাত্মকভাবে কাজ করে যাবে এবং সহযোগিতা করবে। আমি আজকের এই দিনে, আপনারা জানেন যে আমার পেশাগত, আমার শিক্ষাগত জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বিরাট ভূমিকা আছে। তিনি আমাকে কূটনীতিকের চাকরি দিয়ে লন্ডনে পাঠিয়েছেন, এবং আমি আমাদের যে আদর্শিক নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি। আজকে বাংলাদেশে এটাও একটা চমকপ্রদ ঘটনা যে এই দুজন বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব, তাদের সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এবং এরকম একটা সৌভাগ্যবান সময়ে আমি নিজেই রাষ্ট্রের পক্ষে আইনের সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমাদের এই পেশায় চলার পথে আমাদের সিনিয়রদের মধ্যে যারা দায়িত্ব পালন করেছেন এই অ্যাটর্নি জেনারেল অফিসে, মরহুম অ্যাটর্নি জেনারেল প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আমি ব্যারিস্টার রফিকুল হক অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি বলতে এই কারণে যে তিনি একটা কঠিন সময়ে বাংলাদেশের প্রধানতম দুই নেত্রীকে তাদের মামলা লড়েছেন। তাকে আমি বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি স্মরণ করছি জনাব এজে মোহাম্মদ আলীর আপাদ মস্তক একজন আইনজীবী, যিনি বলতে পারেন অনেকটা কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেব, আপনি খেয়াল করে দেখবেন আমাদের অনার বোর্ডে দেখবেন যে আমাদের অ্যাটর্নি জেনারেল হিসেবে যে সমস্ত ব্যক্তিত্বদের নাম যারা মরহুম হয়েছেন তারা এক একটা স্টল ওয়ার্ড। এবং আমি নিজেও আমার মরহুম সিনিয়র খন্দকার মাহমুদ্দিন আহমেদের মতো একজন সর্বজন শ্রদ্ধ, বাংলাদেশের ইতিহাসে খন্দকার মাহমুদ্দিন আর একটা জন্ম নেবে কিনা এমন একজন ব্যক্তির সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবং এই অফিসটা ইতিপূর্বে মাহমুদুল ইসলাম, আমরা যাকে আমাদের বাংলাদেশের সাংবিধানিক আইনের যাকে অথর, যাকে আমরা ফলো করি, তার বই, তিনিও কিন্তু এই জায়গায় দায়িত্ব পালন করেছেন। তো আজকের দিনে যারা ইতিপূর্বে এই অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করেছেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনও জীবিত আছেন, যারা এখনও পর্যন্ত আইন পেশায় আছেন, তাদের ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং তাদের ব্যক্তিগত সমৃদ্ধি কামনা করছি। আমি আমার সহকর্মী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল 3 জন আছেন, আগেই বলেছি, আর অন্যান্য ল অফিসারদের সহযোগিতা কামনা করি। বিশেষ করে আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি। আমি যেহেতু মাত্র দায়িত্ব গ্রহণ করলাম, আমি আসলে অফিসিয়ালি কোনো ফাইল কিংবা কোনো কিছু দেখার এখন আমার সুযোগ হয়নি। তো আপনারা যদি কোনো প্রশ্ন করতে পারেন, হয়তো প্রত্যাশার জায়গা থেকে আমি কথাগুলো বলতে পারবো, কিন্তু কোনো পেন্ডিং কোনো বিষয়ে আমি হয়তো আপনাদের কোনো ব্যাপারে উত্তর দিতে সক্ষম হব না। দেখুন, আমি সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন, যে কথাটি আপনি মেন করেছেন, এটা হবে না বলে আমি মনে করি। অর্থাৎ আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, এই রাষ্ট্রের পক্ষে আমি থাকব। যেহেতু রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট, রাষ্ট্র কোনো কাজ ফাংশন করে না, রাষ্ট্র সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সুতরাং রাষ্ট্রের মধ্যবর্তী মিডিয়েটর কিন্তু হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্রের পক্ষে সরকারের নীতি নৈতিকতার সঙ্গে, সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, দেশের মানুষ, জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে যা করা প্রয়োজনীয় আমি নির্মমভাবে সেটা করে যাব ইনশাআল্লাহ। দেখুন, আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামোতে আমাদের 3টি রাষ্ট্রের যে অর্গান, তারা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে। নির্বাহী বিভাগ তার মতো কাজ করে। পার্লামেন্ট এতদিন ছিল না, পার্লামেন্ট এসে পার্লামেন্ট কিন্তু সার্বভৌম।
বিচার বিভাগের সার্বভৌম। বিচার বিভাগের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের কোনো ভুল সংশোধন যে কোনো বিষয় যদি থাকে, আইনি চ্যালেঞ্জ, সেটা সংশোধন করার বিষয়টি বিচার বিভাগের উপর ন্যস্ত। রাষ্ট্র নতুনভাবে দায়িত্ব পালন করেছেন এবং আমি মনে করি যে এই একটা আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সময়ের অধ্যাদেশগুলো সম্পর্কে তো আছে, যে সংসদের প্রথম অধিবেশন উত্থাপনের মধ্যে 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এখানে যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারবে। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা এই বিচার বিভাগের জন্য বেটার, আমি বলবো যে বেস্ট যেটা, তারা সেটা করবেন, এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি।